হ্যালো, কেমন আছো বলো তোমরা সবাই? আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তোমাদের এনসিইআরটি থেকে হাইলাইট করে অনেকদিন হয়ে গেল ইউটিউবে পড়ানো হয় না। তো অনেকে তোমরা বলছো আগের পুরোনো ভিডিওগুলোতে গিয়ে কমেন্ট করে করে যে ম্যাম এরকম আরো পড়ান। তো আমি ভাবলাম নিউরাল কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা একটু কঠিন। কঠিনের থেকেও বড় কথা কি বলতো, ভীষণ বোঝার চ্যাপ্টার। যদি বুঝতে পারো তো নিচে এখান থেকে যেরকম প্রশ্নই দিক না কেন তুমি পারবে। আর যদি বুঝতে না পারো তাহলে তো পারবে না। আর এই চ্যাপ্টারটা তোমাদের বোর্ডেও রয়েছে, তো যারা নিট দেবে না শুধুমাত্র বোর্ড দেবে তাদের জন্য এটা ইকুয়ালি ইম্পর্টেন্ট, যারা নিট দেবে তাদের জন্য তো অবশ্যই ইম্পর্টেন্ট। তো এই যে চ্যাপ্টারটা, এটাকে ছোট 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 পার্টে ভাগ করে যদি ইউটিউবে পড়িয়ে দিই আমার মনে হয় তোমাদের উপকার হবে। তো ফার্স্ট লেকচারটা তো আজকে শুরু করি, দেখি যে তোমাদের ভালো লাগে কিনা, তবে আমি আরো লেকচার কমপ্লিট করে দেবো এই চ্যাপ্টারটার পুরোটা ইউটিউবে। তবে সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের চাই কিনা এরকম লেকচার, তবেই কিন্তু আমি ইউটিউবে করাবো। আচ্ছা, তো এই যে চ্যাপ্টারটা, এটার প্রথম পার্টই হলো কোঅর্ডিনেশন বা সমন্বয় সাধন। এইটুকু পার্ট কিন্তু তুমি যদি না বোঝো তাহলে গোটা চ্যাপ্টার তুমি বুঝবে না, এবং এটা কিন্তু পুরো ফিজিওলজিটাতেই লিংক করা রয়েছে, তো এটা বোঝা খুব জরুরি। এই পার্টটা খুব সুন্দর করে গল্পের মতন করে তোমাদেরকে বোঝাবো, দেখো ভালো লাগে কিনা। আচ্ছা, তুমি যদি আমার পেড ব্যাচ এনরোল করবে বলে মনে করছো, আমি ভিডিওর শেষে তার ডিটেলস দিয়ে দেবো। আপাতত চলো শুরু করি। তো শুরু করা যাক, নিউরাল কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন। আচ্ছা, তো প্রথমে আমরা এনসিইআরটি হাইলাইটেড পার্ট দেখব, তার সাথে পুরো জিনিসটা শিখব। ওকে, as you know, the functions of the organs or organ systems in our body must be coordinated to maintain homeostasis. তোমরা জানো যে আমাদের দেহের সাম্যাবস্থা বজায় রাখার জন্য দেহের বিভিন্ন অঙ্গ বা অঙ্গতন্ত্রগুলোর কাজের মধ্যে সমন্বয় সাধন প্রয়োজন। তো চ্যাপ্টারটার নামেই রয়েছে নিউরাল কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন, সমন্বয় সাধন। কোঅর্ডিনেশনের বাংলা সমন্বয় সাধন। সেটা কি, কোঅর্ডিনেশন কাকে বলে, আর সাম্যাবস্থা কথাটার মানেই বা কি, এই যে বলেছে হোমিওস্টেসিস তার মানেই বা কি। তো এখান থেকে আমাকে প্রথমে বুঝতে হবে কোঅর্ডিনেশন কি, সমন্বয় সাধন, আর বুঝতে হবে হোমিওস্ট্যাসিস কি, সাম্যাবস্থা। তো হোমিওস্ট্যাসিস কথাটা আমরা যদি খুব সহজে বলি, হোমিওস্ট্যাসিস ensures that the body's internal conditions such as temperature, blood sugar levels and fluid balance remain constant। মানে কি, দেখো তোমার বডির ভেতরে সব সময় একটা পার্টিকুলার ইন্টারনাল টেম্পারেচার মেনটেন হয়। তুমি জানো তোমার আমার বডির সকলের ভেতরে তাপমাত্রা হলো কত, 37 ডিগ্রি সেলসিয়াস। সবাই তোমরা এটা জানো, 37 ডিগ্রি সেলসিয়াস, এটা হলো আমাদের বডির ভেতরকার টেম্পারেচার। তোমার আমার সবার ব্লাড সুগার লেভেল একটা পার্টিকুলার থাকে, যে আমাদের রক্তে কতটা গ্লুকোজ থাকবে, কতটা মাত্রায় গ্লুকোজ থাকবে। বা ফ্লুইড ব্যালেন্স, ফ্লুইড ব্যালেন্স মানে কি, ফ্লুইড ব্যালেন্স মানে বলতে পারো আয়নিক আয়নিক কনসেন্ট্রেশন। মানে আমাদের বডিতে রক্তের মধ্যে যে বিভিন্ন আয়ন রয়েছে, ধরো সোডিয়াম রয়েছে, ক্যালসিয়াম রয়েছে, পটাশিয়াম রয়েছে, ক্লোরাইড রয়েছে, হোয়াটএভার, যত রকমের আয়ন আমাদের বডির মধ্যে রক্তে বা জলের মধ্যে রয়েছে, আমাদের বডির তো জলই বেশিরভাগ, তো সেই জলের মধ্যে যে আয়নগুলো রয়েছে তার যে কনসেন্ট্রেশন বা ঘনত্ব, সেটাও কিন্তু একটা কনস্ট্যান্ট থাকবে।
তুমি দেখবে অনেক সময় ডাক্তারবাবুরা বলেন যে তোমার সোডিয়াম বডিতে কমে গেছে বা পটাশিয়াম কমে গেছে। তো তার মানে হচ্ছে যে এই যে সোডিয়াম বা পটাশিয়ামের কনসেন্ট্রেশন বা ঘনত্ব আমার বডিতে যা হওয়া উচিত তার থেকে কমে গেছে। তার মানে হোমিওস্টেসিস বা সাম্যাবস্থা বিগড়ে গেছে। তো অলওয়েজ কিন্তু আমাদের বডির হোমিওস্টেসিস বা সাম্যাবস্থা মেনটেন করার জন্য আমাদের বডির সমস্ত অর্গান এবং অর্গান সিস্টেম গুলো একসাথে কাজ করতে থাকে। সেটা বলতে পারো আমাদের বডির ভেতরকার টেম্পারেচার ঠিক রাখার জন্য, বা আমাদের বডির ভেতরকার ব্লাড সুগার লেভেল ঠিক রাখার জন্য, বা এই ফ্লুইড ব্যালেন্স ঠিক রাখার জন্য কিন্তু কন্টিনিউয়াস একসাথে সমস্ত অর্গানগুলো বা অর্গান সিস্টেম গুলো কাজ করতে থাকে। তাহলে হোমিওস্ট্যাসিস বা সাম্যাবস্থা মানে তোমার কাছে ক্লিয়ার হয়েছে? হোমিওস্ট্যাসিস বা সাম্যাবস্থা মানে এই যা যা বললাম এগুলো সবসময় একটা প্রপার কন্ডিশনে রাখা, এগুলো কনস্ট্যান্ট রাখা, যাতে এগুলো না বিগড়ায়। তারপরেও আমরা যখন অসুস্থ হই তখন এগুলো চেঞ্জ হয়ে যায়, এগুলো বিগড়ে যায়। তার মানে আমাদের অসুস্থ অবস্থায় হোমিওস্ট্যাসিস কিছুটা হলেও চেঞ্জ হয়ে যায় বডি। ওকে, এবার এই যে কোঅর্ডিনেশন বা সাম্যাবস্থার সাথে আমরা যেটা কথাটা বললাম যে সমন্বয় সাধন, এই কোঅর্ডিনেশন বা সমন্বয় সাধন মানে কি? মানে হলো, সেটা তুমি এবার বুঝতে পারবে। কোঅর্ডিনেশন is the process through which two or more organs interact and complement the functions of one another. যে প্রক্রিয়ায় দুটো বা তার বেশি অঙ্গ পরস্পরের সঙ্গে ক্রিয়া করে এবং কাজের ক্ষেত্রে একে অপরের পরিপূরক হয় তাকে কোঅর্ডিনেশন বা সমন্বয় সাধন বলে। এই যে তোমাকে আমি বললাম যে অনেকগুলো অর্গান বা অনেকগুলো অর্গান সিস্টেম একসাথে কাজ করছে, তো যদি সেইভাবে বেশ কয়েকজন একসাথে কাজ করে তাকে বলে কোঅর্ডিনেশন বা সমন্বয় সাধন। তোমাকে আমি তোমাদের ক্লাসে আমি তোমাকে একটা কাজ দিলাম, কিন্তু সেই কাজটা তোমাকে আমি একা দিলাম না, 5 জনকে ভাগ করে দিলাম বিভিন্ন রকমের কাজ। 5 জনকে আমি নিলাম, একজনকে বললাম ফুল তুলে আনো, একজনকে বললাম ফুলগুলো আনলে পরে সেগুলো ধুয়ে রাখো, আরেকজনকে বললাম ধোয়া ফুলগুলোকে সুন্দর করে সাজাও, আরেকজনকে বললাম কিছুটা ফুল তুমি নাও, নিয়ে বাইরে গিয়ে তোমার ক্লাস কোন ক্লাস সেটার নাম লেখো, ক্লাস 11 বা ক্লাস 12 সেটা সুন্দর করে লেখো। আরেকজনকে বললাম যে পাপড়ি টাপড়ি গুলো যেগুলো লাগলো না সেটাকে তুমি সুন্দর করে সরিয়ে ফেলে দাও এবং জায়গাটা পরিষ্কার করে দাও। তাহলে তোমরা 5 জন একসাথে কাজ করছো, কিন্তু এটাকে বলে কোঅর্ডিনেশন বা সমন্বয় সাধন। এবার আমাদের বডিতে কিভাবে এই কোঅর্ডিনেশন চলতে থাকে বা সমন্বয় সাধন চলতে থাকে সেটা বুঝতে গেলে একটা এক্সাম্পল দিয়ে বুঝতে হবে। তোমাদের বইতেও একটা এক্সাম্পল দিয়েছে ফিজিক্যাল এক্সারসাইজের কথা, তোমাকে আমি সেটা একদম গোদা বাংলায় সুন্দর করে গল্প বলে বোঝাবো। ধরো তোমার মনে হলো সামনে দুর্গাপুজো আসছে, খুব ভালো কথা, একটু রোগা হতে হবে। তো উঠলো বাই তো কটক যাই, সকালবেলা ঘুম থেকে উঠেই মনে করলাম চলে যাব মাঠে, মাঠে চলে গিয়ে 25 বার পাক খাবো, 25 বার পাক খেলেই আমি রোগা হয়ে যাব। প্রচুর রিলস দেখেছি, ইউটিউব ইনস্টাতে দেখেছি, কোনো অসুবিধা নেই, শুধু একটা কাজই করতে হবে, 25 পাক দৌড়াতে হবে। কোনোদিন তুমি এক্সারসাইজ করোনি, কিন্তু হঠাৎ মনে হলো আজকে থেকে মাঠে গিয়ে 25 পাক দৌড়ানো স্টার্ট করবো, এবং সেই মতন তুমি গিয়ে মাঠে 25 পাক দৌড়ানো শুরু করলে। তোমার বডি এটার সাথে কিন্তু অ্যাকাস্টম নয়, কারণ তুমি অন্যান্য দিন কিন্তু 25 পাক কেন, 1 পাকও দৌড়াও না। তাহলে তোমার বডির কাছে এটা হট করে একটা স্ট্রেস হয়ে যাবে। তো এই 25 পাক তোমাকে দৌড়ানোর জন্য তোমাকে প্রথম কে সাহায্য করবে? তোমার ঠ্যাং। তোমার ঠ্যাঙে কি রয়েছে? তোমার ঠ্যাঙে রয়েছে তোমার ঠ্যাঙের যে হাড়গোড়, ঠ্যাঙের যে হাড়গোড় রয়েছে সেই হাড়গোড়ের সাথে অ্যাসোসিয়েটেড কারা রয়েছে? স্কেলিটাল মাসল, তাই তো? আচ্ছা, তো এখানে তোমার স্কেলিটানের সাথে স্কেলিটাল মাসলস গুলো অ্যাসোসিয়েটেড রয়েছে।
কঙ্কাল পেশিগুলো অ্যাসোসিয়েটেড রয়েছে, কারণ স্কেলিটাল মাসল তোমাকে হেল্প করছে বলেই তোমার পায়ের হাড়গুলো মুভ করতে পারছে, দৌড়তে পারছে। এবার যখন স্কেলিটাল মাসল কাজ করে, কিভাবে কাজ করে তোমরা পড়েছো, মাসল কন্ট্রাক্ট হয়, এক্সপ্যান্ড করে, মানে সংকোচন হয়, প্রসারণ হয়, এভাবেই মাসল কাজ করে। তো এই মাসলের যখন কন্ট্রাকশন হয় বা সংকোচন হয়, মাসেলের যখন কন্ট্রাকশন হয় বা সংকোচন হয়, ছোট হয়ে যায়, তখন তাতে কাকে লাগে? তাকে লাগে হচ্ছে এটিপি, শক্তি। এটিপি কে লাগে? এটিপি শক্তি দেয় তোমার শরীরে। তো এই এটিপিটা কিন্তু প্রয়োজন হয় স্কেলিটাল মাসলকে কন্ট্রাক্ট করার জন্য। এবার এই এটিপি কোথায় তৈরি হয়? এটিপি কিন্তু আমরা জানি তৈরি হয় আমাদের বডির যে সেলগুলো রয়েছে তার মাইটোকন্ড্রিয়াতে। সেলের মাইটোকন্ড্রিয়াতে এটিপি তৈরি হয়, এবং এই এটিপি তৈরি হওয়ার তিনটে প্রসেস আছে, প্রত্যেকটা ধাপের মধ্য দিয়ে কিন্তু আমাদের এগোতে হবে। প্রথম হলো গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস কমপ্লিট হওয়ার পরে তারপরে হয় ক্রেবস সাইকেল, এবং আলটিমেটলি তারপরে হয় ইটিসি, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। তো এই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনটা কিন্তু মূলত মাইটোকন্ড্রিয়ায় হয়, যদিও গ্লাইকোলাইসিস আমরা জানি কোথায় হয়। গ্লাইকোলাইসিস হয় হচ্ছে সাইটোপ্লাজমে, এবং তারপরে মাইটোকন্ড্রিয়ায় ক্রেবস সাইকেল এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন হয়। এই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন হচ্ছে মোদ্দা কথা যার মাধ্যমে আলটিমেটলি প্রচুর পরিমাণে এটিপি তৈরি হয়। তো এই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন ঘটনাটা ঘটার জন্য যাকে দরকার হয় সে হলো অক্সিজেন। অক্সিজেন থাকলে তবেই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন হবে এবং তবেই কিন্তু এটিপি তৈরি হবে। তার মানে এখান থেকে তুমি এটুকু বুঝতে পারছো, হঠাৎ করে এতটা দৌড়ানোর জন্য তোমার স্কেলিটাল মাসেলগুলো প্রচুর পরিমাণে কন্ট্রাকশন হচ্ছে এবং তার প্রচুর পরিমাণে এটিপির প্রয়োজন হচ্ছে, এবং সেই এটিপি আলটিমেটলি মাইটোকন্ড্রিয়াতেই তৈরি হবে, এবং তার জন্য প্রচুর পরিমাণে কিন্তু অক্সিজেনের প্রয়োজন আছে। অক্সিজেন না দিলে এটিপি তৈরি হবে না, এবং এটিপি তৈরি না হলে তুমি দৌড়তেও পারবে না। এই অক্সিজেন প্রচুর পরিমাণে যদি তোমাকে এই মুহূর্তে নিতে লাগে, তাহলে কি করতে হবে? তোমাকে খুব জোরে জোরে শ্বাস নিতে হবে, মানে তোমার রেসপিরেশনের রেট বেড়ে যাবে, রেট অফ রেসপিরেশন তোমার বেড়ে যাবে। 1 মিনিটে যতবার শ্বাস নিতে তার থেকে অনেক বেশি বার তুমি শ্বাস নেবে, যাতে অনেক বেশি করে অক্সিজেন আমি লাঙে ঢোকাতে পারি। তার জন্য দেখবে এরকম কাজে আমরা হাঁপিয়ে যাই, খুব দৌড়তে গেলে হট করে আমরা হাঁপাই না, তার কারণ তুমি প্রচুর পরিমাণে অক্সিজেন নেওয়ার আশায় রেসপিরেশনের রেট বা শ্বসনের হার প্রচুর বাড়িয়ে দিয়েছো। তো রেট অফ রেসপিরেশন বা শ্বসনের হার বাড়ালে প্রচুর অক্সিজেন তোমার ফুসফুসে বা লাঙে ঢুকলো, কোনো সমস্যা নেই। কিন্তু তাহলেই কি শুধু হবে? লাঙের কি ক্ষমতা আছে সেলের কাছে গিয়ে অক্সিজেন পৌঁছে দেওয়া? না, লাঙের সেই ক্ষমতা নেই। সেই কাজটা কে করে? সেই কাজটা করে হার্ট। তো লাঙের কাছ থেকে অক্সিজেন হার্টে যাবে, এবং হার্ট কি করবে? হার্ট আলটিমেটলি সেই অক্সিজেনটাকে রক্তের মাধ্যমে সেলে পৌঁছে দেবে। তার মানে হার্টকেও জোরে জোরে কাজ করতে হবে, হার্টকেও ফাস্ট কাজ করতে হবে, তাই তোমার হার্টবিট কিন্তু বাড়তে থাকবে। তোমার হার্টবিট নর্মাল টাইমে থাকে 72 টাইমস পার মিনিট, 1 মিনিটে 72 বার তোমার হার্ট বিট করে। কিন্তু এই সময় প্রচুর অক্সিজেন জলদি জলদি সেলে দেওয়ার জন্য তোমার হার্টবিট বেড়ে যাবে। হতে পারে যে তুমি এই সময় 1 মিনিটে 100 বার বা তারও বেশি তোমার হার্টবিট হচ্ছে, তোমার হার্ট এই সময় 100 বারেরও বেশি হয়তো বিট করছে 1 মিনিটে, হতেই পারে। তো প্রচুর হার্টবিটও বেড়ে যাবে, এবং তার ফলে কি হবে? যে ব্লাড ভেসেল গুলো বা রক্তবাহের মাধ্যমে অক্সিজেনটা সেলে যাচ্ছে, সেই
ব্লাড ভেসেল গুলোতে ব্লাডের ফ্লো বেড়ে যাবে, রক্তের প্রবাহ বেড়ে যাবে, তবেই তো ফটাফট অক্সিজেন যাবে, তাই না? এই সময় তোমার ব্লাড প্রেশারও বেড়ে যায়, তাহলে ব্লাড ফ্লো তোমার বেড়ে যাবে। ওকে, এবং আরো দুটো কাজ হবে, এটুকু হয়েই ক্ষান্ত দেবে না। তোমার বডিতে যে তোমার কিডনি আছে, তোমার যে কিডনি আছে, কিডনির বাংলা বৃক্ক, কিডনির উপরের দিকে একটা গ্ল্যান্ড থাকে বা গ্রন্থি থাকে, তাকে বলে অ্যাড্রেনাল গ্ল্যান্ড। অ্যাড্রেনাল গ্ল্যান্ড বা গ্রন্থি থাকে। অ্যাড্রেনাল গ্ল্যান্ডের কাজ হচ্ছে ও একটা হরমোন তৈরি করে। এই হরমোনটার নাম অ্যাড্রেনালিন হরমোন। তো এই অ্যাড্রেনালিন হরমোন আসবে হচ্ছে অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে। এই অ্যাড্রেনালিন হরমোন রক্তের মধ্য দিয়ে বয়ে বয়ে হার্টের কাছে গিয়ে এও কিন্তু কি করবে, হার্ট বিটকে ফাস্ট করাতে হেল্প করে। তাহলে অ্যাড্রেনালিন হরমোনের একটা কাজ হচ্ছে হার্ট বিটকে বাড়িয়ে দেওয়া। হার্ট বিটকে আরো বাড়িয়ে দিতে সাহায্য করে এই অ্যাড্রেনালিন হরমোন। সেটা কোথা থেকে আসে? অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে আসে। অ্যাড্রিনাল গ্ল্যান্ড কোথায় থাকে? কিডনির ওপরে থাকে। তাতেই শেষ হবে না, তোমার বডির এক রকমের নিউরন আছে, তাকে বলে সিম্প্যাথেটিক নিউরন। তাকে বলে কি বলে? সিম্প্যাথেটিক নিউরন। এই সিম্প্যাথেটিক নিউরনও এই সময় হার্ট বিটকে বাড়াতে সাহায্য করে। সব দিক দিয়ে তোমার বডি চাইবে তোমার হার্ট বিট বেড়ে যাক, যাতে প্রচুর পরিমাণে অক্সিজেন পুশ হতে পারে সেলের কাছে, যাতে সেই অক্সিজেন সেলের মধ্যে ঢুকে মাইটোকন্ড্রিয়া গিয়ে আলটিমেটলি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন হওয়াতে পারে এবং প্রচুর অক্সিজেন তৈরি হয়, যাতে তুমি প্রচন্ড জোরে দৌড়তে পারো। তাহলে তোমাকে এই মুহূর্তে দৌড়তে সাহায্য করার জন্য তোমার বডির কতজন হেল্প করছে? তোমার স্কেলিটাল মাসল হেল্প করছে। স্কেলিটাল মাসেলের মধ্যে প্রচুর পরিমাণে অক্সিজেন প্রয়োজন। সেই অক্সিজেনকে সাপ্লাই দিতে কে কে হেল্প করছে? তোমার রেসপিরেটরি সিস্টেম, শ্বসনতন্ত্র কাজ করছে, তোমার হার্ট বিট বেড়ে যাচ্ছে, তোমার ব্লাড ফ্লো বেড়ে যাচ্ছে। হার্ট বিটকে আরো বাড়াতে অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে অ্যাড্রিনালিন হরমোন সিক্রেট হচ্ছে, সিম্প্যাথেটিক নিউরন কাজ করছে। এই সবাই মিলে একসাথে কিন্তু অক্সিজেন তৈরিতে হেল্প করে এবং তার ফলেই তুমি ফাস্ট ফাস্ট দৌড়তে পারছো। একে বলে কোঅর্ডিনেশন বা সমন্বয় সাধন, যেখানে এতজন মিলে একসাথে কাজ করে এবং একটা পার্টিকুলার কোনো কাজের জন্য সবাই মিলে তোমার বডিতে তোমাকে সাহায্য করছে। এইবার আমি এই পার্টটুকু একবার রিড করব ইংলিশ বাংলা দুটোতে, তাহলে তুমি বুঝতে পারবে আমি এতক্ষণ ধরে কি বোঝালাম। For example, when we do physical exercises, the energy demand is increased for maintaining an increased muscular activity. The supply of oxygen is also increased. The increased supply of oxygen necessitates an increase in the rate of respiration, heartbeat, and increased blood flow via blood vessels. Okay. তো উদাহরণস্বরূপ আমরা যখন কায়িক শ্রম করি তখন পেশি ক্রিয়ার হার বেড়ে যায়। এই বর্ধিত হার বজায় রাখার জন্য দেহের শক্তির চাহিদা বৃদ্ধি পায়, শক্তি মানে এটিপি। ফলে অক্সিজেনের সরবরাহ বৃদ্ধি পায়। শ্বসন হার, হৃদস্পন্দনের হারের বৃদ্ধি এবং রক্তবাহের মধ্য দিয়ে রক্ত প্রবাহ বেড়ে যাওয়ার কারণে অক্সিজেন সরবরাহ বৃদ্ধি পায়, যেটা তোমাকে এতক্ষণ ধরে বোঝালাম। When physical exercise is stopped, the activities of nerves, lungs, heart
and kidney gradually return to their normal conditions. Thus, the functions of muscles, lungs, heart, blood vessels, kidney, and other organs are coordinated while performing physical exercises. দৈহিক অনুশীলন বন্ধ হলে স্নায়ু, ফুসফুস, হৃৎপিণ্ড এবং বৃক্কের কার্যকারিতা ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। সুতরাং দৈহিক অনুশীলন কালে পেশি, ফুসফুস, হৃৎপিণ্ড, রক্তবাহ, বৃক্ক এবং অন্যান্য অঙ্গগুলোর কাজ সমন্বয়িতভাবে হয়। তো আলটিমেটলি তোমার কাজ হলো তুমি দৌড়তে টৌড়তে পারলে, এবারে তুমি বাড়ি ফিরে এসছো, এবারে তুমি শান্ত হয়ে বসবে, জল টল খাবে। তো তোমার এই মুহূর্তে আর অক্সিজেনের দরকার নেই এত বেশি, নর্মাল অক্সিজেনের তো সবারই দরকার, কিন্তু এত বেশি অক্সিজেনের আর দরকার নেই। তো ধীরে 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 প্রত্যেকটা সিস্টেম কিন্তু আগের জায়গায় ফিরে আসবে। তোমার হার্টবিট নর্মাল হবে, তুমি নর্মাল ভাবে রেসপায়ার করবে, তোমার ব্লাড প্রেশার নর্মাল হবে, অ্যাড্রিনালিন হরমোনের এখন আর এভাবে কাজ করার দরকার নেই, সিম্প্যাথেটিক নিউরনের এখন কাজ করার দরকার নেই। তো সমস্ত সিস্টেম কিন্তু আবার নর্মাল হয়ে যাবে। In our body, the neural system and the endocrine system jointly coordinate and integrate all the activities of the organs so that they function in a synchronized fashion. আমাদের দেহে স্নায়ুতন্ত্র এবং অন্তঃক্ষরাতন্ত্র একত্রে দেহের অঙ্গসমূহের সব কার্যাবলীর সমন্বয় সাধন এবং একত্রীকরণ করে যাতে অঙ্গগুলোর কার্যাবলী সামঞ্জস্যপূর্ণ হয়। তো কোঅর্ডিনেশন ব্যাপারটা তো তুমি বুঝলে, কোঅর্ডিনেশন তুমি বুঝতে পেরেছো, সমন্বয় সাধন বুঝতে পেরেছো, কিন্তু তোমার চ্যাপ্টারের নাম কিন্তু নিউরাল কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন। এই কন্ট্রোল বা নিয়ন্ত্রণটা কে করছে? এই সমস্ত কিছু যেটা বললাম তাকে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ কিন্তু করছে দুটো সিস্টেম। একে বলে নিউরো এন্ডোক্রাইন কন্ট্রোল। একজন হলো নিউরাল সিস্টেম, তোমাকে আমি এক্ষুনি সেটা বললাম, সিম্প্যাথেটিক নার্ভ কি করে তোমাকে হেল্প করছে। আরেকজন হলো এন্ডোক্রাইন সিস্টেম। এন্ডোক্রাইন কন্ট্রোল মানে অন্তঃক্ষরা গ্রন্থির দ্বারা যে কন্ট্রোল হয়। এন্ডোক্রাইন কন্ট্রোল কিসের মাধ্যমে সাহায্য করে? হরমোনের মাধ্যমে সাহায্য করে। নিউরন যেমন নিউরাল কন্ট্রোলের মধ্যে পড়ে। নিউরাল কন্ট্রোল কিভাবে হয়? নিউরনের দ্বারা হয়। আর এন্ডোক্রাইন কন্ট্রোল কিভাবে কাজ করে? হরমোনের দ্বারা কাজ করে। তো এই দুজন হচ্ছে তোমার বডি মেইন কন্ট্রোল পয়েন্ট, যারা কন্ট্রোল করছে সব কিছুকে। দুটো সিস্টেম, এক হলো নিউরাল কন্ট্রোল, দুই হলো এন্ডোক্রাইন কন্ট্রোল। এন্ডোক্রাইনের বাংলা অন্তঃক্ষরা। ঠিক আছে, ওকে। The neural system provides an organized network of point-to-point connections for a quick coordination. স্নায়ুতন্ত্র দ্রুত সমন্বয় সাধনের জন্য নিউরনগুলোর মধ্যে প্রান্ত থেকে প্রান্তে সংযোগের একটি সংগঠিত স্নায়ু জালক গঠন করে। তো এবার নিউরন কিভাবে কাজ করে দেখো। নিউরন কিন্তু পয়েন্ট টু পয়েন্ট কাজ করে। পয়েন্ট টু পয়েন্ট কিভাবে? ধরো এটা একটা নিউরন আঁকছি আমি, এটা নিউরনের সেল বডি বলে। এই পার্টটা যেটা এখন লম্বা করে আঁকলাম এটাকে অ্যাক্সন বলে, তোমরা এগুলো জানো। তো এটা একটা নিউরন আঁকলাম, এবার আমি আরেকটা নিউরন আঁকবো। এই যে আঁকলাম এটা একটা নিউরন, এটা 2 নম্বর নিউরন। তো সবসময় এরকম ভাবে অজস্র নিউরন তোমার বডিতে তারের মতন একজনের সাথে আরেকজন লেগে রয়েছে, যেটাকে বলছে পয়েন্ট টু পয়েন্ট কানেকশন। তুমি দেখো একদম পয়েন্টে পয়েন্টে কানেকশন। ঠিক যেমন তোমার বাড়ির ইলেকট্রিকের তার, ইলেকট্রিক ওয়্যার, মেইন পয়েন্ট একটা জায়গায় থাকে, ইলেকট্রিকের মেইন পয়েন্ট একটা জায়গায় থাকে, সেখান থেকে তোমার সারা বাড়িতে ইলেকট্রিকের লাইন গেছে, যার মধ্য দিয়ে ইলেকট্রিক যাচ্ছে বলে তোমার বাড়ির বিভিন্ন জায়গায় ফ্যান লাইট গুলো জ্বলছে। তো একে বলে পয়েন্ট টু পয়েন্ট কানেকশন। একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টের
অবধি কানেকশন রয়েছে ইলেকট্রিকের তারের, ঠিক সেইভাবেই আমাদের বডির নিউরন গুলো রয়েছে, পয়েন্ট টু পয়েন্ট কানেক্ট রয়েছে, যেভাবে এঁকে দিলাম একটা নিউরন আরেকটা নিউরন আরেকটা নিউরন আরেকটা নিউরন কন্টিনিউয়াস এইভাবে ইলেকট্রিক ওয়্যারের মতন থাকে। এবং এরা কি করে, এরা সিগন্যাল বয়ে নিয়ে যায় এক জায়গা থেকে আরেক জায়গায়। এক্স্যাক্টলি কিভাবে নিউরন সিগন্যাল বয়ে নিয়ে যায় সেটা তো এই চ্যাপ্টারের পরে আমরা দেখব। তো একে বল, এটা কিন্তু খুব ফাস্ট, খুব তাড়াতাড়ি হয় নিউরনে, খুব তাড়াতাড়ি সিগন্যাল যায়। মানে আমার হাতে একটা মশা এখানে বসলো, নিশ্চয়ই 1 ঘন্টা বাদে আমি টের পাবো না মশাটা বসেছে, আমি ইনস্ট্যান্ট টের পাবো মশাটা বসেছে এবং আমি ইনস্ট্যান্ট আরেকটা হাত দিয়ে ঠাই করে মশাটাকে মেরে ফেলবো। এই পুরো জিনিসটা কিন্তু নার্ভের দ্বারাই হলো, আমার নিউরন কাজ করছে বলেই হলো। তো খুব ফাস্ট অ্যাকশন নেয় কিন্তু এই নিউরন। আর এন্ডোক্রাইন কন্ট্রোল যেটা হরমোনের দ্বারা হয়, সেটা কিন্তু অনেকটা স্লো চলে, ধীরে ধীরে হয়। এন্ডোক্রাইন গ্ল্যান্ড বা এন্ডোক্রাইন যে গ্রন্থি রয়েছে তারা কি করে, তারা হরমোন সিক্রেট করে। ঠিক আছে, তারা হরমোন সিক্রেট করে। এই হরমোন গুলো ব্লাডের মধ্য দিয়ে কোথায় যায়, ওদের টার্গেট সেলে, মানে যেই সেলে গিয়ে হরমোনটা কাজ করবে। তো প্রথম কথা তো হচ্ছে ওকে ব্লাডের মধ্য দিয়ে যেতে কিছুটা সময় লাগে, তারপরে হলে ও আবার সেই সেলটায় ঢুকবে, ঢুকে তার ভেতরে গিয়ে কাজ করবে। তো এই প্রসেসটা কিন্তু একটু স্লোয়ার প্রসেস, একটু ধীরে হয়, যেখানে নিউরোনাল কন্ট্রোল কিন্তু অনেক বেশি তাড়াতাড়ি হয়, ফাস্ট হয়। তাই জন্যই বলেছে যে নিউরাল সিস্টেম পয়েন্ট টু পয়েন্ট কাজ করে এবং কুইক কোঅর্ডিনেশন হয়, প্রান্ত থেকে প্রান্তে হয় এবং অনেক বেশি ফাস্ট হয়। The endocrine system provides chemical integration through hormones. তোমাকে এক্ষুনি আমি বললাম যে অন্তঃক্ষরা তন্ত্র হরমোনগুলোর মাধ্যমে রাসায়নিক সমন্বয় সাধন করে। ঠিক আছে, in this chapter you will learn about the neural system of human, mechanisms of neural coordination like transmission of nerve impulse and impulse conduction across a synapse. তো এই অধ্যায়ে তুমি কি কি পড়বে, মানুষের স্নায়ুতন্ত্র, স্নায়ুতন্ত্রের সমন্বয় সাধন প্রক্রিয়া, যেমন স্নায়ুস্পন্দন প্রেরণ, সাইন্যাপস অর্থাৎ স্নায়ু সন্নিধি বরাবর স্নায়ুস্পন্দন পরিবহন এবং প্রতিবর্ত ক্রিয়ার সারিস্থান সম্পর্কে জানবে। তো এগুলো নিয়ে এখন ঘাবড়াতে হবে না, এই পয়েন্টগুলো নিয়ে, যেগুলো কি 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 এগুলো আমরা একটা একটা করে এই চ্যাপ্টারে সবকিছু দেখব। আশা করি আমি এই চ্যাপ্টারের যে নাম কোঅর্ডিনেশন আর কন্ট্রোল, এই দুটো পার্টকে তোমাকে বোঝাতে পারলাম। সমন্বয় সাধন আর নিয়ন্ত্রণ, এই দুটো পার্ট আশা করি তুমি বুঝলে। কোঅর্ডিনেশন কিভাবে হলো পুরো জিনিসটা আমরা দেখলাম, এবং কন্ট্রোল বা নিয়ন্ত্রণ কারা করছে, দুজনই তোমার বডির সবকিছু কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করছে, একটা হচ্ছে নিউরাল সিস্টেম আর একটা হচ্ছে এন্ডোক্রাইন সিস্টেম বা অন্তঃক্ষরা গ্রন্থি। আশা করি বুঝলে, ভালো লাগলো। যদি এই চ্যাপ্টারে লেকচার চাও, মনে করো যে এটা তোমাদের ইউটিউব আমি পড়িয়ে দিই এভাবে, তাহলে কমেন্ট করবে অবশ্যই, যদি কমেন্ট করো তবেই পড়াবো। আর যদি তুমি আমার অনলাইন বায়োলজি পেইড ব্যাচ এনরোল করতে চাও নিটের জন্য, নিট 2026-27 বা ভবিষ্যৎ নিটের জন্য যদি এনরোল করবে বলে মনে করছো, তুমি এনরোল করতে পারো। আমি আমার ব্যাচের ডিটেলস তোমাকে এখানে একবার দিয়ে দিচ্ছি, ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান এনরোল। আর যদি তুমি নতুন হচ্ছ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। এবারে তোমাকে আমি বলবো, যারা তোমরা নিট 2026 এবং নিট 2027 দিচ্ছ এবং আমার বায়োলজি অনলাইন পেইড ব্যাচ এনরোল করতে চাইছো, তারা এনরোল করতে পারো, খুব তাড়াতাড়ি এনরোল করে নাও। তোমরা 100% এনসিইআরটি বেসড ফুল সিলেবাস ক্লাস 11 ক্লাস 12 এর সমস্ত চ্যাপ্টারের রেকর্ডেড লেকচার্স আমার কাছে পাবে, ফুল সিলেবাস ক্লাস 11 ক্লাস 12 এর পিডিএফ নোটস, এবং সেটাও কিন্তু বাংলা এবং ইংলিশে আমার কাছে পাবে। চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিসের পিডিএফ প্রচুর পাবে বাংলা এবং ইংলিশে, ঠিক যেরকম এখানে এক্সাম্পল দেখালাম, এইভাবে প্রত্যেক চ্যাপ্টার থেকে প্রচুর তুমি বেঙ্গলি ইংলিশ পিডিএফ পাবে। এবং চ্যাপ্টার ওয়াইজ টেস্ট তুমি আমার কাছে দিতে পারবে বাংলা ইংলিশ দুটো ভাষায়, ফুল সিলেবাস টেস্ট দিতে পারবে বাংলা ইংলিশ দুটো ভাষায়। তাই নিট যেইভাবে এক্স্যাক্ট তুমি দেবে সেভাবে বায়োলজি কমপ্লিট প্র্যাকটিস তোমার কিন্তু আমার কাছে হয়ে যাবে। এবং আমার ব্যাচের আনলিমিটেড ভ্যালিডিটি, তুমি যদি ক্লাস 11-এ পড়ো তুমি জয়েন করতে পারো, ক্লাস 12-এ পড়ো জয়েন করতে পারো, যদি ড্রপার হও তাও জয়েন করতে পারো। যতদিন না নিট তুমি পাচ্ছ ততদিন তোমাকে আর কোনো দিন কোনো টাকা পয়সা দিতে হবে না, ততদিন তোমার সাথে আমি আছি, ততদিন আমার কোর্স তোমার সাথে আছে। এটার আনলিমিটেড ভ্যালিডিটি একবারই, শুধুমাত্র জয়েন করার সময় তোমার আমাকে দিতে হবে ₹1000 1000 টাকা তোমার
তোমার আমাকে দিতে হবে একবারই জয়েন করার সময়। তারপর থেকে এটার আনলিমিটেড ভ্যালিডিটি, আর কোনো দিন কোনো এক্সট্রা টাকা পয়সা তোমার কাছে চার্জ করা হবে না। যতদিন না নিট পাচ্ছ ওই 1000 টাকাতেই এভরিথিং তোমার হয়ে যাবে। যদি এনরোল করতে চাও 9019765145 এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করতে পারো, হোয়াটসঅ্যাপ করে তুমি ডেফিনেটলি নিট কোর্সে এনরোল করতে পারো। চলো আজকে আসছি, পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। বাই বাই।